আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসটা হবে ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা কোশ্চেনের উপর একটা সলিউশন ক্লাস। তো আপনারা আজ অলরেডি জানেন যে এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষাটা কিন্তু সর্বশেষ হয়েছিল ২০১২ সালে। তো সেখান থেকেই হচ্ছে আমি একটা সেট নিয়েছি, সেটের নাম হচ্ছে ড্যাফোডিল। তো অনেকগুলো সেটে কিন্তু এক্সাম হয়েছিল, আমি চেষ্টা করব পরবর্তীতে সেট বাই সেট আসলে সলিউশনটা দেওয়ার। তো আজকের এই ক্লাসে আমি চেষ্টা করব প্রতিটা প্রশ্নের একেবারে ব্যাখ্যা সহ আপনাদের সাথে এটা ডিটেল আসলে ডিসকাস করার। তো চলুন আমরা স্টার্ট করি। তো যারা আসলে এই কোশ্চেনের কোথাও বুঝবেন না বা কোথাও বুঝতে সমস্যা হবে বা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, এবং প্রয়োজনে হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করার কিছু লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ কানেক্টর দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন আমরা স্টার্ট করি। প্রথম যে কোশ্চেনটা আছে, আমার গানের মালা আমি করব কারে দান। আচ্ছা, আমি একটু বড় করে নিই। দেখুন, আমার গানের মালা আমি করব কারে দান, এটা হচ্ছে কোন কারকে কোন বিভক্তি। দেখুন এখানে একটা কনফিউশন লাগে, সেটা হচ্ছে যে এই যে দান, এই দান দেখলে আমরা বুঝি যে আসলে এটা মনে হয় সম্প্রদান কারক। ঠিক আছে, তো সম্প্রদান কারক মানেই হচ্ছে দান। ব্যাপারটা কিন্তু এমন না, সম্প্রদান কারক কিন্তু এখন আর এক্সিস্ট করে না, এবং এটার বিরোধিতা করেছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো সম্প্রদান কারকটা কর্মকারকের সাথে যেহেতু অ্যাড হয়ে গেছে, তো সেই জায়গা থেকে এটা হবে অবশ্যই কর্মকারক। এবং আমরা জানি যে কর্মকারক কীভাবে আমরা চিনি, কী বা কাকে দিয়ে যদি আমরা আসলে প্রশ্ন করি তাহলে আমরা যে কর্মটা পাই সেটাই হচ্ছে কর্মকারক। তো এখানে দেখুন, কারে দান করব বলতেছে না, যে আমি যদি বলি কাকে দান করবো, অর্থাৎ কারে কেউ একজনকে বোঝাচ্ছে, আমি যদি এইভাবেও চিন্তা করি তাহলে হচ্ছে এটা কর্মকারক। এবার বিভক্তিটা আসি, বিভক্তিটা হচ্ছে এখানে একার আছে যেহেতু, অর্থাৎ এ, কার প্লাস এ। সো এই বিভক্তি আমরা জানি যে সপ্তমী বিভক্তি, তার মানে হচ্ছে আপনার এই যে প্রশ্নটার উত্তর সেটা হবে হচ্ছে কর্মে সপ্তমী। এরপরে চলে যাই কোনটি শুদ্ধ বানান। এখানে হচ্ছে নিমিলিত, এটা হবে শুদ্ধ বানান। এবং নিমিলিত শব্দের অর্থ আপনারা অনেকেই জেনে থাকবেন, যেটা শব্দের অর্থ হচ্ছে মুদিত, সংকোচন বা হচ্ছে বন্ধ করা। ওকে, এরপরে দেখুন কোনটি শুদ্ধ বানান, এটা হচ্ছে বানান থেকে এসেছে। গৃহিণী বানান, এটা মনে হয় না কারো আসলে কোনো প্রবলেম হবে, আমরা জানি যে গৃহিণী বানানটা হচ্ছে মূর্ধন্য হবে এবং দীর্ঘী হবে। এরপরে চন্দ্র এর সমার্থক শব্দ নয় কোনটি। দেখুন এখানে ওদ্রি মানে হচ্ছে পাহাড়, আর এই যে নিশাকর, চাঁদ, হিমকর, এই সব কিছুর অর্থই হচ্ছে আমার চন্দ্র। ওকে, তো এখন দেখুন আমরা 5 নম্বরে চলে যাই। এখানে বলতেছে যে সুরভি এর বিপরীতার্থক শব্দ কোনটি। সুরভি এর বিপরীত শব্দ হচ্ছে পুঁতি, অর্থাৎ সুরভি মানে সুগন্ধ আর পুঁতি মানে হচ্ছে আপনার দুর্গন্ধ। যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলে। তিনি হচ্ছেন বাগ্মী, যে খুব ভালো বক্তৃতা দিতে পারে তাকে আমরা বাগ্মী বলি। বা হচ্ছে এটার আরেকটা ওয়ার্ড হচ্ছে আপনার যৎ সংযম, এরকম কিছু একটা আছে। যাই হোক, এরপরে হচ্ছে একাদশে বৃহস্পতি, এর অর্থ কী। এর অর্থ হচ্ছে আপনার সৌভাগ্যের বিষয়। এরপরে তপবন এর সন্ধি বিচ্ছেদ কোনটি। তপবন এর সন্ধি বিচ্ছেদ, এটা হচ্ছে একটা বিসর্গ সন্ধি। তো বিসর্গ সন্ধি আমরা জানি যে ও যদি থাকে, অর্থাৎ ও, তারপরে হচ্ছে আপনার যে শীর্ষবর্ণগুলো আছে স, স, অর্থাৎ 3 স যেটা আছে, মূর্ধন্য স, দন্তন্য স এবং টালিবর স, এই সগুলো থাকলে দেখবেন যে আপনার এখানে বিসর্গ সন্ধি হয়। তো এটা হচ্ছে আপনার কি, তপ যোগ বন। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাই আমরা হচ্ছে পরের কোশ্চেনে। চাঁদের হাট এর অর্থ কী। চাঁদের হাট এটা একটা বাগধারা, এর অর্থ হচ্ছে আপনাদের প্রিয়জন সমাগম। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কী। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ করা। আমাদের যে ডিজিটাল টেলিফোনগুলো আছে, এটা কিন্তু যে সিগন্যালগুলো পাঠায় এটা কিন্তু ডিজিটালি পাঠায়, হ্যাঁ, ম্যানুয়ালি বা অ্যানালগ কোনো কিছু এখানে কিন্তু নাই। কম্পিউটারে কোনটি নেই। কম্পিউটারের স্মৃতি মানে মেমোরি অবশ্যই আছে। বুদ্ধি বিবেচনা আছে, কম্পিউটারে কিন্তু নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা নাই, মানুষের বুদ্ধি দিয়েই কম্পিউটার চলে, তার মানে হচ্ছে কম্পিউটারের বুদ্ধি নাই। বাকিগুলো যদি বলি, নির্ভুল কাজ করার ক্ষমতা অবশ্যই আছে, ও যা কাজ করে সব নির্ভুল কাজ করে, এবং দীর্ঘ সময় ধরে কাজ করার ক্ষমতা কম্পিউটার আছে, যেটা মানুষের নাই। ঠিক আছে, মানুষের ক্লান্তি আছে, কম্পিউটারের কোনো ক্লান্তি নাই। ওকে, তো এরপরে আমরা যাই হচ্ছে, দেখুন মডেমের মাধ্যমে কম্পিউটারের কি হয়। আমরা কম্পিউটারে যে মডেম আসলে সেট করি, সেই মডেম দিয়ে আমরা কী করি, ইন্টারনেট কিন্তু চালাই, ইন্টারনেট সংযোগ দিই। ঠিক আছে, তো এখানে এই যে ইন্টারনেট লাইনের সংযোগ হয় মডেম। এই মডেম হচ্ছে আপনার দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে মডুলেশন, একটা ডিমডুলেশন। একটা হচ্ছে আপনার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, আর একটা হচ্ছে আপনার ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করে। তো এই দুইটা পার্ট এবং মডেম থেকে মোটামুটি এই কোশ্চেনগুলোই আসে। এরপরে দেখুন, রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত। রাষ্ট্র আসলে 4টি উপাদান নিয়ে গঠিত, সবাই আমরা জানি রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত। কী কী। একটা রাষ্ট্র হইতে গেলে সেখানে 4টা জিনিস লাগবে। ফার্স্ট অফ অল একটা ভূখণ্ড লাগবে, অর্থাৎ জমি লাগবে।
এরপর লাগবে কি আপনার জনগণ লাগবে, অর্থাৎ আমাদের যে মানুষ, সে মানুষ লাগবে। এরপর লাগবে সরকার, তারপর লাগবে সার্বভৌমত্ব। এই চারটা জিনিসের একটাও যদি অনুপস্থিত থাকে সেটা কিন্তু রাষ্ট্র না। আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিই, দেখুন যেখানে ভূখণ্ড নাই সেখানে তো রাষ্ট্র আসার কোনো প্রশ্নই আসে না, পানির মধ্যে তো আর কোনো রাষ্ট্র হয় না, গেল। এরপর যদি মানুষের কথা বলি, মানুষ না থাকলেও কিন্তু রাষ্ট্র হবে না। আপনার ভূখণ্ড আছে কিন্তু মানুষ নেই, আর মানুষ যেখানে নাই সেখানে সরকার সার্বভৌমত্বের প্রশ্নই আসে না। তার মানে কি, এটাও কোনো রাষ্ট্রের মধ্যে পড়ে না। এরপরে যদি বলি যে আপনার সরকার, ধরুন ভূখণ্ড আছে, মানুষ আছে, কিন্তু এখানে কোনো সরকার নেই, এটা কিন্তু কোনো রাষ্ট্র না। যেমন দেখবেন যে আমরা আদিম যুগে যখন মানুষজন বাস করতো, বা এখনও কিছু কিছু এরিয়াতে আছে যারা হচ্ছে ওই আদিম যুগের মতো করেই বসবাস করে, তাদের কিন্তু ভূখণ্ড আছে নিজস্ব, এবং তারা একটা এরিয়ার মধ্যে বসবাস করে, এবং সেখানে দেখবেন যে আপনার ওদের কোনো সরকার নাই, কোনো সার্বভৌমত্ব নাই, ঠিক আছে? তো ওটা কোনো রাষ্ট্র না। সার্বভৌমত্ব কী জিনিস? সার্বভৌমত্ব হচ্ছে আপনার একটা বৈশ্বিক যে স্বীকৃতি, ঠিক আছে, এই বৈশ্বিক যে অ্যাপ্রুভাল, যে হ্যাঁ তোমাকে আমি রাষ্ট্র হিসাবে আসলে স্বীকৃতি দিলাম, সেটাই আসলে এই সার্বভৌমত্ব। অর্থাৎ আমাদের বৈশ্বিকভাবে একটা স্বীকৃতি থাকতে হবে। এখন যদি আমি আপনাকে বলি, দেখুন আজকে ফিলিস্তিনের কথা যদি বলি, ফিলিস্তিন কিন্তু এখন মোটামুটি স্বীকৃতি পাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত একটা রাষ্ট্র হিসাবে কিন্তু তারা প্রতিষ্ঠিত হতে পারে নাই। তাদের ভূখণ্ড আছে, জনগণ আছে, সরকার আছে, বাট তারা কিন্তু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে নাই, ঠিক আছে? সো সার্বভৌমত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপরে যদি আমি আসি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? সংবিধান আসলে কার্যকর হয় হচ্ছে আপনার 16ই ডিসেম্বর 1972 সাল থেকে। এই সংবিধান আমাদের যে কমিটি ছিল তার প্রধান ছিল কামাল হোসেন, তিনি 35 জনের একটা কমিটি সেখানে ছিল। তারপরে হচ্ছে সেখানে আপনার আমাদের এই সংবিধানটা গণপরিষদে যে গৃহীত হয় সেটা হচ্ছে 4 নভেম্বর আপনার 1972। এরপরে হচ্ছে 16 ডিসেম্বর থেকে এটা আসলে কার্যকর হয়। এর ঠিক আগের দিন, অর্থাৎ 15 তারিখের গণপরিষদের যে সমস্ত আপনার ব্যক্তিবর্গ ছিলেন তারা এখানে হচ্ছে সাইন করে। সেখানে একজন মাত্র সাইন করেছিল না, সেটা হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। ওকে, এরপরে আসি হচ্ছে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? আপনারা সবাই জানেন যে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কিন্তু 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। ঢাকা ছিল তার মধ্যে 2 নম্বর সেক্টরে, চট্টগ্রাম ছিল 1 নম্বর সেক্টর, এবং আমাদের যে নৌ সেক্টর সেটা ছিল হচ্ছে আপনার 10 নম্বর সেক্টর, এবং নৌ সেক্টরে কোনো নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে শিক্ষা বলতে কী বোঝায়? দেখুন, শিক্ষা বলতে এখানে দক্ষতা অর্জন বোঝায়। অনেকেই এটা কনফিউশনে পড়ে যাবে যে আসলে জ্ঞান আরোহণ হতে পারে ডিগ্রি অর্জনের জন্য, যে শুধুমাত্র শিক্ষা, ব্যাপারটা কিন্তু এমন না। যদিও আসলে এখন বর্তমান প্রেক্ষাপটে বিষয়গুলো এরকম হয়ে গেছে যে হ্যাঁ, ডিগ্রি অর্জনে এই জন্য আমরা শিক্ষা অর্জন করি, আমরা একটা চাকরি পাবো শিক্ষা, বাট শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু এটা না। শিক্ষার মূল উদ্দেশ্য আপনি একজন দক্ষ মানুষ হবেন, একজন ভালো মানুষ হবেন, এবং আপনার মধ্যে একটা স্কিল থাকবে, ঠিক আছে? তার মানে এই না, দেখুন আমি যদি বলি যে কেউ আসলে একাডেমিক শিক্ষায় শিক্ষিত না, বাট সে কোনো একটা কাজে খুবই পারদর্শী, স্কিল, সে কিন্তু ওই কাজের জন্য সে শিক্ষিত, তাকে আমি ওই কাজের জন্য কি একজন শিক্ষিত পার্সন বলতে পারি, যে হ্যাঁ স্পেসিফিক ওই কাজের জন্য সে শিক্ষিত। ওকে, তার মানে শিক্ষা বলতে বোঝায় দক্ষতা অর্জন। এরপরে শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? একজন শিক্ষক আপনি হবেন, সেই শিক্ষকের আসলে কোন দিকে নজর দেওয়া উচিত? তো এটা হচ্ছে অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো। আপনার স্টুডেন্টদের আসলে যে সুপ্ত প্রতিভা, সেই সুপ্ত প্রতিভা আপনাকে বের করে নিয়ে আসতে হবে, এবং সেটাকে কাজে লাগাইতে হবে, সেটা কাজে লাগাইতে এবং ওকে এগিয়ে যেতে আপনাকেই হেল্প করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1921 সালে, এবং এর প্রধান যে পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে আমাদের নবাব সলিমুল্লাহ ঢাকার। ওকে, এবং এটা হচ্ছে করা হয় মেইনলি বঙ্গভঙ্গ রদের যে একটা প্রতিক্রিয়া, অর্থাৎ বঙ্গভঙ্গ যখন রদ হয় 1911 সালে, ওই সময় কিন্তু মুসলিমরা এটা চায় নাই যে আসলে বঙ্গভঙ্গটা ভেঙে যাক। মুসলিমরা কিন্তু চেয়েছিল এটা বহাল থাক, বাট মুসলিমদেরকে তখন একটা আশ্বাস দেওয়া হয় যে বঙ্গভঙ্গ রদ হলে আমরা তোমাদের জন্য একটা বিশ্ববিদ্যালয় করে দিব, এবং সেটাই আসলে তখনই ওই সময়কার যে নবাব সলিমুল্লাহ এবং আদার্স যারা ছিলেন, বিশেষ করে মুসলিম লীগের যে সমস্ত নেতারা, তারা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিতে আসলে অগ্রণী ভূমিকা পালন করছিল। আচ্ছা, এরপরে দেখুন এখানে 19 নম্বর হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? এটা হচ্ছে সম্রাট আকবর। এটা আমরা সবাই জানি। আমাদের যে বাংলা মাস যেটা শুরু হয় বৈশাখ, পয়লা বৈশাখ, এবং আপনারা জানবেন যে পয়লা বৈশাখেই কিন্তু হাল কাটা হয়, মানে ওই সময় থেকে এটার প্রচলন। হিমছড়ি কোন শহরের নিকটে অবস্থিত? হিমছড়ি হচ্ছে আমাদের রাঙামাটি জেলায় অবস্থিত। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোথায় অবস্থিত? বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামে অবস্থিত। এই ওয়াটারলু এমন একটা জায়গা যেখানে আসলে বাইরের শক্তিগুলো গিয়ে বিভিন্ন সময় যুদ্ধ করেছে। আমরা জানি যে এই বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়, অর্থাৎ ইউরোপের যত যুদ্ধ একটা নিরীহ ছোট একটা কান্ট্রি এই বেলজিয়াম, ওইখানে গিয়ে তারা করেছে।
এখন এই ওয়াটারলু যুদ্ধ নামে কিন্তু একটা যুদ্ধ ছিল, এটা হচ্ছে আপনার নেপোলিয়ান যে যুদ্ধটা করেছিল আর কি ব্রিটিশদের বিরুদ্ধে। এটা কিন্তু নেপোলিয়ান ছিলেন হচ্ছে ফ্রান্সের, এবং ব্রিটিশটা কিন্তু আলাদা, মানে ইউকে। দেখুন এই ব্রিটিশরা এবং ফ্রান্সের নেপোলিয়ান, এই দুইটা পক্ষর মধ্যে যখন যুদ্ধ হয়, এরা কিন্তু নিজেদের কোনো দেশে যুদ্ধ করেনি, এরা যুদ্ধ করছে কই গিয়ে, যে বেলজিয়ামের ওয়াটারলুতে গিয়ে, সেইখানে গিয়ে তারা যুদ্ধ করছে, এবং সেখান থেকে হচ্ছে ওয়াটারলুর যুদ্ধে কিন্তু আমরা জানি যে আপনার 1815 সালে তখন হচ্ছে যে নেপোলিয়ান উনি পরাজিত হন এবং তাকে সেন্ট হেলেনা দ্বীপে কিন্তু নির্বাসিত করা হয়, ঠিক আছে। এরপরে ব্রিটিশ বাহিনীর পক্ষে যে আসলে জেনারেল ছিল, সেই জেনারেল ছিল হচ্ছে আপনার জেনারেল মানে নিলসন, সেনাপতি নিলসন ছিল, এবং উনি যুদ্ধ জয়ের পরে নিহত হন বা মারা যান। তো এটা কিন্তু, আচ্ছা আমরা পরটাতে চলে যাই। সীমান্ত গান্ধী নামে পরিচিত, সীমান্ত গান্ধী নামে পরিচিত হচ্ছে খান আব্দুল গাফফার খান। ওকে, এই কেন ওনাকে সীমান্ত গান্ধী বলা হয়? ওনাকে সীমান্ত গান্ধী বলা হয় কারণ উনি আমাদের মহাত্মা গান্ধীর আসলে একনিষ্ঠ একজন ভক্ত ছিল, দ্যাটস ওয়াই ওনাকে সীমান্ত গান্ধী বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে স্ট্যালিন। লেনিন ছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় আপনার রাশিয়ার প্রেসিডেন্ট, এবং রুজভেল্ট, এই রুজভেল্ট ছিল হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। আর এখানে যিনি আছেন হিটলার, আপনারা সবাই জানবেন যে হচ্ছে জার্মানির চ্যান্সেলর ছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক ছিল হচ্ছে এই হিটলার। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নওয়াব সলিমুল্লাহ 1906 সালে, অর্থাৎ আমাদের যে 1905 সালে যে আসলে বঙ্গভঙ্গ হয়, এই বঙ্গভঙ্গ হওয়ার ফলে দেখা গেল যে আপনার কংগ্রেস বা হিন্দু নেতৃত্বাধীন যে জোটগুলো বা যে আসলে সংগঠনগুলো ছিল, তারা আসলে এটার বিরোধিতা শুরু করলো। তো তার এগেনস্টে মুসলিমরা চিন্তা করলো যে আসলে কংগ্রেস বা হিন্দু নেতৃত্বাধীন যারা আছে, তারা আসলে মনে হয় আমাদের এদেশের মুসলিমদের আগাইতে দিতে চায় না, ভালো চায় না, দ্যাটস ওয়াই আমাদের একটা আসলে দল দরকার। সেই থিঙ্কিং থেকে তারা মুসলিম লীগ প্রতিষ্ঠা করে 1906 সালে ঢাকাতে। দেখুন ঢাকাতে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সেই মুসলিম লীগের অস্তিত্ব কিন্তু এখন আর বাংলাদেশে নাই, সেটা কিন্তু এখন পাকিস্তানে আছে। স্থায়ী সালিসি আদালত কোথায় হয়? আচ্ছা, স্থায়ী সালিসি আদালত যেটা আমাদের যেটা বলি যে আন্তর্জাতিক আদালত, এটা হচ্ছে আমাদের নেদারল্যান্ডের হেগে অবস্থিত। কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল? এটা টানা মুখস্থ। সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, আমরা ম্যাথগুলা এইখানে করব না, আমরা ম্যাথগুলো এখন বাকি রেখে যাব। ম্যাথগুলো আমি এই ভিডিওর শেষে আপনাদের বোর্ডে গিয়ে বোর্ডে সুন্দর করে সবগুলো ম্যাথ আমি এখানে একেবারে ডিটেল করে করে বোঝাবো। বাট এটা যেহেতু সূত্র, এটা তো বোঝানোর কিছু নাই, এটা আপনারা জাস্ট জেনে রাখেন। ওকে ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। স্পর্শ বিন্দুভূমি ব্যাসার্ধ এবং আচ্ছা, আমরা এটা একে আপনাদেরকে এটা বুঝিয়ে দিব বোর্ডে। আমরা ম্যাথগুলো এখন এখান থেকে জাস্ট স্কিপ করে যাচ্ছি। আমি ম্যাথগুলো এই ভিডিও শেষেই আপনারা পাবেন, আপনারা জাস্ট কন্টিনিউ করতে থাকেন। আমরা যেগুলো থিওরিটিক্যাল আছে সেগুলো আমরা শেষ করি, সবই তো ম্যাথ। আচ্ছা, এখানে দেখুন এটা ইংরেজি 39 নাম্বার। এটা হচ্ছে disgruntled grumbled dash his fate। এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হচ্ছে আপনার হবে অ্যাট, ঠিক আছে। দ্য মব ড্যাশ ডিসপার্সড, দ্য মব কিন্তু একটা আপনার কালেকটিভ নাউন, অর্থাৎ কোনো একটা উশৃঙ্খল জনসমষ্টিকে বোঝায়। তো এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, এটা হবে আর। এরপরে নিপিণ্ডাবাদ মানে হচ্ছে কি, আমরা বাংলা জানি এটার অঙ্কুরে বিনাশ। অঙ্কুরে বিনাশ মানে হচ্ছে ডিস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং। ওকে, আমরা চলে যাই আমাদের হচ্ছে পরবর্তী কোশ্চেনে। ব্রিং টু বুক এর অর্থ কি? ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে আপনার রিবাক, অর্থাৎ কাউকে মানে কালমন্দ করা বা কাউকে আসলে বকাঝকা করা, ঠিক আছে। এবং এই রিবাকের সিনোনিয়াম হচ্ছে আপনার স্কল্ড, এবং এর যদি অ্যান্টোনিয়ামগুলো বলি, অর্থাৎ প্রাইস, কুদোস, এগুলা হচ্ছে বা হচ্ছে কাউকে নিয়ে গর্ব ফিল করা, এই জিনিসগুলো হচ্ছে আপনার এর অ্যান্টোনিয়াম। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। আচ্ছা, সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ল্ড মিস্টেরি। মিস্টেরিয়ার সিনোনিয়াম কি? মিস্টেরিয়ার সিনোনিয়াম হচ্ছে আপনার এনিগমা। আচ্ছা, এরপর দেখুন অ্যান্টোনিয়াম অফ দ্য টর্পিড। টর্পিড মানে কি? টর্পিড মানে হচ্ছে আপনার অলস, তার মানে এটার অ্যান্টোনিয়াম চাইছে মানে উল্টাটা, ঠিক আছে। আইডল মানে যে একদম চুপচাপ বসে থাকে, কোনো কিছু করে না, আইডল।
আদর্শ হয় চুপচাপ বসে থাকবে আর কি এরকম। তো এটা হচ্ছে আপনার আমরা যা বুঝতেছি এটাই অলস। ইন্ডোলেন্ট মানে অলস, লেজি মানে অলস, এখানে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে আপনার কর্মক্ষম আর কি, বা সে আসলে অলস না এরকম বোঝায়। এবং এটার সিনোনিয়াম যদি বলি, অর্থাৎ অ্যাক্টিভের সিনোনিয়াম বা টর্পিডের অ্যান্টোনিয়াম যদি, টর্পিডের সিনোনিয়াম যদি বলি, আচ্ছা এটা কী বলছে, সরি, টর্পিডের অ্যান্টোনিয়াম, হ্যাঁ টর্পিডের অ্যান্টোনিয়াম তো অ্যাক্টিভ। এবং অ্যাক্টিভের যে সিনোনিয়াম, অ্যাক্টিভের সিনোনিয়ামগুলো বা হচ্ছে টর্পিডের সিনোনিয়ামের ক্ষেত্রে আসে আপনার ডিজিল্যান্ট, এটা খুবই আসে ডিজিল্যান্ট। এই ওয়ার্ডটাও হচ্ছে আপনার ডিজিল্যান্ট মানে হচ্ছে উদ্যমী বা আসলে কাজ করতে খুবই আগ্রহী এরকম। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে সেডেন্টারি। সেডেন্টারি কোথায়? এই যে সেডেন্টারি, অর্থাৎ SEDENTARY, সেডেন্টারি। কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান হচ্ছে কমিউরেট। কমিউরেট হচ্ছে আপনার কমিউরেট, এই যে এখানে ডাবল এম হবে এবং একটা এম হবে, প্রথমে ডাবল এম পরে একটা এম, কমিউরেট। এই স্পেলিংগুলো আপনাদের মুখস্থ করে ফেলতে হবে, এখানে আসলে বোঝার কিছু নাই। সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম, স্পেলিং অর্থাৎ ভোকাবুলারি যেটা আছে এগুলো তো আসলে মুখস্থ পাঠ, আপনারা সবাই জানেন। নিচের কোন বাক্যটি শুদ্ধ? দেখুন নিচে বলতেছে কোন বাক্যটি শুদ্ধ, এটা হবে হচ্ছে এই যে লেক সিল্কা ইজ ইন ওড়িশা, অর্থাৎ এটাকে যদি দা থাকে তাহলে কিন্তু দেখবেন যে এটা কিন্তু আপনার ভুল হবে, ঠিক আছে, দা কিন্তু হবে না। কারণ এই যে লেক বা হচ্ছে কোনো একটা দ্বীপ, এই ধরনের কোনো কিছুর আগে আসলে আর্টিকেল বসে না। বাট আমরা জানি যে পাহাড় পর্বত, তারপর হচ্ছে সমুদ্র বা আমাদের ধর্মগ্রন্থ, এগুলোর আগে কিন্তু আপনার দা বসে, ঠিক আছে। এখানে দেখুন দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট, এটা নো প্লেস না, আসলে কোনো জায়গা বোঝাতে নো রুম ইউজ হয়। দেয়ার ইজ যদি বলতো দেয়ার ইজ নো রুম ফর ডাউট তাহলে এটা ঠিক ছিল। এরপরে এখানে কী বলতেছে, সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারি থেকে আসলে কোনো ওয়ার্ড খোঁজা অর্থে সি ইউজ হয় না, ইউজ হয় হচ্ছে আপনার লুক আপ। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, যদি এটা হতো তাহলে কিন্তু এটা ঠিক ছিল, ঠিক আছে। এরপর আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? যে কোন বাক্যটি শুদ্ধ, দেখুন এটা বলছে ইট ইজ রেইনিং ফর 3 days, অর্থাৎ আমরা জানি একটা সময়ের যদি উল্লেখ থাকে, অনেক সময় ধরে যদি কোনো একটা কাজ চলতে থাকে, তাইলে আসলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে এটা ইজ তো হবে না, এটা হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, তাহলে এটা ঠিক ছিল। এখানে বলতেছে ইউ আর অ্যান হারকিউলাস, এটা অ্যান হবে না, এটা হবে এ, অর্থাৎ আমরা জানি যে এ অ্যান কিন্তু বসে শুধুমাত্র ভাওয়েল যে ওয়ার্ডগুলো আছে তার আগে, অথবা যদি আপনার ওই রকম উচ্চারিত, যেমন অনেস্ট, অনেস্ট উচ্চারণ করতে এইস হইলেও সেখানে কিন্তু ভাওয়েলের যে টানটা শর্টটা সেটা আসে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখুন এটা বলছে হি গট দ্য ওয়ার্ক বাই ডুইং, না হি গট দ্য ওয়ার্ক বাই ডান যদি বলতো প্যাসিভ ফর্মে তাহলে এটা আই থিঙ্ক ঠিক ছিল। এরপরে এইটা উই রাইট ইন ইঙ্ক, আমাদের সঠিক উত্তর কিন্তু এটাই, ঠিক আছে, উই রাইট ইন ইঙ্ক। এরপরে 49 নম্বর কী বলতেছে, রহিম কল্ড মি এ কাওয়ার্ড, এর ডিরেক্ট স্পেস হচ্ছে কি, রহিম কল্ড মি এ কাওয়ার্ড, তার মানে আমি বলতে পারি যে রহিম সেইড টু মি অবশ্যই আসবে, অর্থাৎ সেইড টু এখানে একটা আছে এখানে একটা, সেই দুইটা যে কোনো একটা হবে। এখন সেইড টু মি ইউ আর এ কাওয়ার্ড, আচ্ছা সেইড টু মি ইউ আর এ কাওয়ার্ড, দুইটা কিন্তু সেম দিয়ে রাখছে একই, ঠিক আছে, অর্থাৎ আপনি যে কোনো একটা উত্তর দিলেই হবে, এরকম ডাবল আনসার থাকলে আসলে কিছু বলার নেই, এটা কোশ্চেনের ভুল। এরপরে 50 নম্বরে চলে যাই আমরা, হি আক্স মি হোয়েন দ্য নেক্সট লেটার উড কাম, অর্থাৎ এরপরে হচ্ছে বাক্যের ডিরেক্ট স্পেসটা কী বলছে, হি আক্সড মি হোয়েন দ্য নেক্সট লেটার উড কাম, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আর কি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে পরবর্তী যে চিঠি সেটা কখন আসবে। তো এটা হচ্ছে যেহেতু আক্সড আছে আমরা জানি এটা কি হবে, এটা প্রশ্নবোধক হবে, অর্থাৎ হি সেইড টু মি আসবে অবশ্যই, এটা কিন্তু ডিরেক্ট স্পেসে বলছে, ইনডিরেক্টের কথা বলে নাই, এটা যেটা আছে এটাই ইনডিরেক্ট থেকে আমরা ডিরেক্টে যাব। তো সেইড টু মি কোথায় আছে, সেইড টু মি এবং সেইড টু মি, এই তিনটার যে কোনো একটা হবে। আচ্ছা আমরা এখন দেখি যে আসলে এটা কী হবে, হোয়েন উড, আমরা সেইড টু মি দেওয়ার পরে হোয়েন আসবে, ডাব্লিউএস কোশ্চেন আসবে, কিন্তু তারপরে হচ্ছে আপনার যে অক্সিলারি ভার্ব সেটা আসবে, তার মানে এটার পরে কিন্তু অক্সিলারি ভার্বটা নাই। এই যে হোয়েন উইল দ্য নেক্সট লেটার কাম, এটাই হবে। এরপরেও দেখুন অক্সিলারি ভার্ব নাই, তার মানে হচ্ছে আমরা এটা আনসার দিব কি, খ নাম্বার, ঠিক আছে। এরপর আমরা চলে যাই হচ্ছে পরবর্তী কোশ্চেনে, 51 নম্বর যে কোশ্চেন আছে সেটাতে 51 নম্বর কোশ্চেন দিয়ে বলছে ডু ইউ ওয়ান্ট নো দেম, এটার প্যাসিভ ফর্ম করতে বলেছে, এটা আপনারা অনেকের বাসায় মুখস্থ হয়ে যাওয়ার কথা দুদিনে, সেটা হচ্ছে আর দে নোন টু ইউ, এটা হবে, ঠিক আছে। নোনের পরে আসলে সবসময় কী বসে, টু বসে, প্যাসিভ করতে হলে নোনের পরে টু বসে, বাই কিন্তু বসানো যাবে না।
আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে জেন্ডার কত প্রকার। আমরা সবাই জানি জেন্ডার কিন্তু 4 প্রকার, মাস্কুলাইন, ফিমেনিন, তারপরে কি নিউটার এবং হচ্ছে কমন জেন্ডার। 23 নম্বর তৌলচিত্র উপন্যাসটি কার রচনা? 23 নম্বর তৌলচিত্র উপন্যাসটি আসলে রচনা করেছিলেন হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। 23 নম্বর তৌলচিত্র। ওনার আরও কিছু বিখ্যাত আছে, কি বলে, গ্রন্থ আছে। সেটা হচ্ছে, আমি যদি বলি, একটা নাটক আছে সেটা হলো মায়াবী প্রহর, এবং আরেকটা উপন্যাস আছে সেটার নাম হচ্ছে আপনার এটার নাম হচ্ছে কর্ণফুলী, যেটা চাকমাদেরকে নিয়ে আসলে লেখা। এটা পরীক্ষায় আসে। তো 23 নম্বর তৌলচিত্র উপন্যাসটি আলাউদ্দিন আল আজাদের লেখা, এবং এটার একটা সুন্দর কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, আমি আপনাদের সংক্ষেপে একটু বলি। সেটা হলো এই যে 23 নম্বর তৌলচিত্র, এটার যে নায়ক, এটার নায়কের নাম হচ্ছে জাহেদ। তো এই জাহেদ উনি ওনার এক বন্ধুর আসলে বোনকে বিয়ে করে, এবং ভালো লাগে, ভালোবেসেই বিয়ে করে। তো বিয়ের পরে উনি দেখে যে আসলে ওনার এই নায়ক জাহেদের যে স্ত্রী, তার আসলে মানে পেটে বিভিন্ন দাগ, যেটা আসলে অ্যাজ এ ওম্যান, যখন একজন ওম্যান আপনার প্রেগনেন্ট হয় তখন কিন্তু তার এই ধরনের কিছু দাগ দেখা যায়। তখন সেটা নিয়ে যখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, তখন সে বলে যে আসলে সে ওইভাবে বলতে সে এবং তার ফ্যামিলি থেকে উত্তর আসে যে এই যে তার ওয়াইফ, তাকে হচ্ছে রেপ করা হয়েছিল, এবং রেপের ফলে হচ্ছে সেখানে একটা সন্তান আসছিল, এবং সেটাকে তারা আসলে অ্যাবর্শন করায়, যার ফলে আসলে তার এই অবস্থা। এটা তার জাহেদের কাছ থেকে আসলে লুকাইছিল তার ফ্যামিলি, বা জাহেদের যে বন্ধুর পরিবার তারা। তো পরবর্তীতে জাহেদ চিন্তা করে যে আসলে আমি কী করবো, আমি কেউ আপনি আসলে সংসার করবো কি করবো না, এগুলো নিয়ে সে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে, এবং এক পর্যায়ে সে সব কিছু মেনে নেয় যে ঠিক আছে, যা হওয়ার হয়েছে। এরপর সে আবার তার মতো চলে। এই হচ্ছে মোটামুটি উপন্যাসের একটা সংক্ষিপ্ত কাহিনী আপনাদেরকে বললাম। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে যে সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। আমরা জানি যে সন্ধিও কিন্তু সংক্ষেপণ, ঠিক আছে? দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সন্ধি মানেও সংক্ষেপ করা, সমাস মানেও সংক্ষেপ করা। সন্ধি হচ্ছে আপনার ধ্বনির সংক্ষেপ করে, আর সমাস হচ্ছে পদের সংক্ষেপ করে। এটা জাস্ট একটু মনে রাখবেন। ওকে, আমরা নেক্সট যে কোশ্চেন সেটাতে চলে যাই। নেক্সট কোশ্চেন সেটা হলো, যে সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় না তাকে কি বলে? আমরা জানি যে সমাসের বিভক্তির লোপ হয় না তাকে হচ্ছে অলোপ সমাস বলে, ঠিক আছে? হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয় কোথা থেকে? হেরাল্ড ট্রিবিউন হচ্ছে একটা পত্রিকা, এটা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয়। সাতনরিহার কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? সাতনরিহার এটা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর রচনা। বিজয় নাটকটির রচয়িতাকে? বিজয়ী নাটকটির রচয়িতা হচ্ছে আপনার এখানে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেনটা দেখুন। এখানে হচ্ছে, তিনি চোখে দেখেন না বাক্যের চোখে কোন কারক? তিনি চোখে দেখেন না, কোনো যন্ত্র উপাদান বা কোনো কিছুর দ্বারা যখন একটা কাজ বোঝায় তখন কিন্তু হয় সেটা করণ কারক। অর্থাৎ সে চোখে দেখে না মানে কিসের দ্বারা দেখতেছে না? চোখের দ্বারা সে আসলে দেখতেছে না, তার মানে এটা হচ্ছে করণ কারক। যদি বিভক্তি থাকতো তাহলে এ বিভক্তি আছে, তার মানে করণের সপ্তমী হইতো। আচ্ছা, এটা ম্যাথ আমরা একটু পরেই সলিউশন করব বোর্ডে। তো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোথায় আমাদের পরবর্তী কোশ্চেন? ওকে, আমাদের অ্যাকচুয়ালি বিজ্ঞান প্রশ্ন এখানে মিসিং আছে। আমরা চলে যাই বিজ্ঞান প্রশ্নটাতে। সেটা হচ্ছে এই যে দেখুন, বাকি যে কোশ্চেনগুলো এখানেই আছে। তো চলুন আমরা এটা আসলে সলভ করার ট্রাই করি। এখানে বলতেছে যে মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা হচ্ছে 23 জোড়া, বা হচ্ছে আপনার এটা হচ্ছে মানুষের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া, বা হচ্ছে আপনার 46টি। আমরা জানি এর মধ্যে আমাদের একটা হচ্ছে আপনার যেটাকে বলে হচ্ছে সেক্স ক্রোমোজোম বা জনন ক্রোমোজোম, সেটা হচ্ছে আপনার 1 জোড়া থাকে, আর 22 জোড়া হচ্ছে আপনার দেহকোষ থাকে। জনন কোষ 1 জোড়া, 22 জোড়া থাকে হচ্ছে আপনার দেহকোষ। ওকে, এরপরে আমরা হচ্ছে সেকেন্ডটাতে যাই। একজন মানুষের দেহে মোট কত টুকরো হাড় থাকে? মোট হচ্ছে 206টি হাড় থাকে। একজন মানুষের দেহে মোট 206টি হাড় থাকে। আপনারা কেউ কিন্তু একটু আবার দ্বিধার মধ্যে পড়ে যান না। দেখুন, আমরা কিন্তু আগের যে পিডিএফটা ছিল এখানে আমাদের 62টা কোশ্চেন ছিল। ওকে, আমরা জানি যে এই যে প্রশ্নটা এখানে এই প্রশ্নটা এখানে হচ্ছে টোটাল 80টা হচ্ছে আপনার কোশ্চেন। তো 62টা প্রশ্ন ওখানে ছিল, আর আমরা এখানে 18টা যে প্রশ্ন আছে সেই 18টা প্রশ্ন আমরা এখানে সলিউশন করব। দেখুন, এখানে 18টা প্রশ্ন আছে, ঠিক আছে? এটা হচ্ছে বিজ্ঞান পার্টটা আর কি। তো চলুন আমরা সলিউশন করি। এখানে একজন মানুষের দেহে মোট কত টুকরো হাড় থাকে? মানুষের দেহে মোট হচ্ছে 206টা হাড় থাকে। আর 206টা হচ্ছে আপনার হাড় থাকে। ওকে,
ওকে, দেখুন এরপরে হচ্ছে সিএফসি কি ক্ষতি করে। সিএফসি হচ্ছে আপনার ক্লোরোফ্লোরো কার্বন। এটা হচ্ছে আমরা জানি যে এটা কিন্তু ওজোন স্তরকে ক্ষতি করে। এখন কীভাবে আমাদের পৃথিবীটাকে যে বায়ুমণ্ডল দিয়ে আসলে আপনার আবদ্ধ করা আছে, এই বায়ুমণ্ডলের যে সেকেন্ড যে আপনার কী বলে স্তর, অর্থাৎ দ্বিতীয় যে স্তর আপনার স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারেই কিন্তু হচ্ছে আমাদের ওজোন স্তর থাকে, যে ওজোন স্তরটা হচ্ছে আমাদের পৃথিবীটাকে আমরা জানি গোল, এবং পৃথিবীটাকে হচ্ছে সে একদম চারপাশে হচ্ছে একটা বৃত্তাকার ভাবে ঘিরে রাখে। এবং এটার জন্য হয় কি, আপনার যে সূর্য থেকে আমাদের যে ইউভি রশ্মিটা আসে, অর্থাৎ আলট্রা ভায়োলেট যে রশ্মিটা আসে, এই আলট্রা ভায়োলেট রশ্মি কিন্তু আমাদের শরীরের ত্বকের জন্য খুবই ক্ষতিকর, যেটার জন্য ক্যান্সার পর্যন্ত হতে পারে, অর্থাৎ স্কিন ক্যান্সার হতে পারে। তো এই যে সূর্য থেকে আলট্রা ভায়োলেট এই রশ্মিটা, এটা কিন্তু আমাদের এই যে সিএফসি যে ওজোন স্তর, এটা কিন্তু হচ্ছে সে রুখে দেয়, ওখানে রুখে দিলে পৃথিবীতে এটা আসতে পারে না। এখন এই সিএফসি গ্যাস আমরা যত বেশি উৎপন্ন করবো পৃথিবীতে, এ কী করে, এ হচ্ছে সোজা গিয়ে ওজোন স্তর যেটা আছে O3, এটাকে সে ভেঙে দেয়, ভেঙে O2 এবং রেডিক্যাল অক্সিজেন, এই দুইটা ইয়াতে সে কী করে, ডিভাইডেড করে দেয়। তো ডিভাইডেড করে দিলে হয় কি, ওজোন স্তরটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হতে হতে কী হবে, তখন এই যে আলট্রাভায়োলেট রশ্মিটা আসবে সূর্য থেকে, এটা কিন্তু আমাদের শরীরে এসে ডিরেক্ট করবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হবে, এবং আমরা হচ্ছে স্কিন ক্যান্সার বা আদার্স যেগুলো আছে সেগুলোর কিন্তু সম্মুখীন হতে হবে আমাদের। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে সিএফসি গ্যাস কিন্তু আপনার যে ফ্রিজ আছে, আমরা যে বাসাবাড়িতে ফ্রিজ এবং এসি ইউজ করি, এই এসি ফ্রিজে কিন্তু সিএফসি গ্যাস ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে আসি, ঠিক আছে। এরপরে দেখুন 4 নম্বর যেটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলা হয়। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলা হয়। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে আপনার এটা হচ্ছে হবে উত্তর পরমাণু। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কোন রঙের কাপে তাড়াতাড়ি চা ঠান্ডা হয়। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। আচ্ছা, এটা চা তাড়াতাড়ি ঠান্ডা হয় হচ্ছে আপনার কালো রঙের কাপে। কারণ কালো রঙ কী করে, কালো রঙ হচ্ছে আপনার আমরা জানি যে সে কিন্তু তাপটা খুব দ্রুত অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ শোষণ করতে পারে, এই জন্য কালো রঙের কাপে দ্রুত হচ্ছে আপনার চা ঠান্ডা হবে। বাট সাদা রঙ হচ্ছে আপনার তাপটাকে দ্রুত আসলে কি শোষণ করে না, বরঞ্চ সে ওটাকে তাপটাকে আসলে সে আরও বের করে রাখে, বাইরে রাখে আর কি, সে শোষণ করে না। দ্যাটস ওয়াই সাদা রঙের কাপে কিন্তু আপনার চা অনেকক্ষণ গরম থাকবে। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে, এটা সুন্দরী। শ্বাসমূল কেন আছে, আমরা জানি যে ম্যানগ্রোভ যে অঞ্চল, ম্যানগ্রোভ অঞ্চলের যে গাছগুলো, ওইখানে দেখবেন যে আপনার যে নদী বা নিচে যেটা থাকে সেটা হচ্ছে পানি। এই পানির মধ্যে হচ্ছে আপনার লবণাক্ততা বেশি থাকে, লবণ বেশি থাকে। তো লবণ বেশি থাকাতে হয় কি, সে তার শ্বাসমূল যদি ওই পানির নিচেই থাকে তাহলে তো আসলে সে অক্সিজেনটা নিতে পারবে না এবং সে বাঁচতে পারবে না। এই জন্য ওই শ্বাসমূলগুলো হচ্ছে তার এই নিচের যে কর্মদা আপনার কাদা এবং হচ্ছে আপনার ওই পানি, এটা ভেদ করে হচ্ছে শ্বাসমূলগুলো উঠে আসে উপরে উঠে এসে তারা কী করে, পরিবেশ থেকে অক্সিজেনটা গ্রহণ করে। ক্লোরোফিলবিহীন উদ্ভিদ কোনটি। ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হচ্ছে আপনার ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা আপনারা সবাই দেখছেন, এটা কিন্তু আসলে ক্লোরোফিল মানে সবুজ থাকে না। ক্লোরোফিল যেখানে থাকবে সেখানেই কিন্তু আপনার কী হবে, সবুজ থাকবে বা হচ্ছে রঙিল হবে আর কি, একটা রঙযুক্ত হবে। যাই হোক, এরপরে আমরা চলে যাই 8 নম্বরে। স্রোতের অন্যতম কারণ কি। স্রোতের অন্যতম কারণ হচ্ছে আমাদের বায়ু প্রবাহের কারণ। বায়ু প্রবাহের কারণে আসলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয় বা জোয়ার ভাটা যেটা বলেন, ঠিক আছে। এটা কিন্তু আপনার জোয়ার ভাটা একটা নিয়ামক আর কি। যদিও আমরা জানি যে বা আমাদের যে পৃথিবীর ঘূর্ণন গতি, ঘূর্ণনের কারণে আসলে জোয়ার ভাটার সৃষ্টি হয়, তো তারপরেও বায়ু প্রবাহের একটা প্রভাব থাকে সেখানে। আচ্ছা, এরপরে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত কত স্তর। বায়বীয় আবরণ হচ্ছে আপনার 5 স্তর বিশিষ্ট। আমরা এটা সবাই জানি, আমাদের যে আপনার ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় কখন। পৃথিবীর সবসময় দিন এবং রাত, অর্থাৎ সর্বত্র 24 ঘন্টায় দিন মানে কোন তারিখে আর কি এটা বলতেছে, কোন তারিখে হচ্ছে আপনার দিন এবং রাত সমান হবে। এটা হবে হচ্ছে আপনার 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর, ঠিক আছে। আর এদিকে যদি 22 ডিসেম্বরের কথা বলি, 22 ডিসেম্বরে হচ্ছে আমাদের দিন সবচেয়ে ছোট হয়। কেন? কারণ হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি থাকে তখন। আর এদিকে হচ্ছে মানে আমাদের উত্তর গোলার্ধে, কিন্তু দক্ষিণ গোলার্ধে গেলে কিন্তু এটা আবার চেঞ্জ হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। সো আর এদিকে হচ্ছে 22 ডিসেম্বরের পর 21 যে জুনটা আছে, এই 21 জুন হচ্ছে আমাদের দিন সবচেয়ে কী হয়,
মানে বড় হয় রাত, ছোট হয়। 22 ডিসেম্বরে হচ্ছে রাত সবচেয়ে বড় হয়, দিন সবচেয়ে ছোট হয়। আর 21 জুনে হচ্ছে দিন সবচেয়ে বড় হয়, রাত সবচেয়ে ছোট হয়। কারণ হচ্ছে এই তারিখটাতে সূর্য পৃথিবীর কাছাকাছি থাকে। আমাদের উত্তর গোলার্ধের ক্ষেত্রে এটা প্রযোজ্য, দক্ষিণ গোলার্ধে গেলে ঠিক এর বিপরীত হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আসি, পৃথিবীর উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ কি? অর্থাৎ আমরা জানি যে পৃথিবী গোল, কিন্তু অনেকেই দেখবেন বলে যে না পৃথিবী তো গোল না, পৃথিবী ডিমের মতো চ্যাপ্টা। এইটা কেন? এই কথাটাই বলছে যে আসলে অপেক্ষাকৃত স্ফীত এবং আকার ধারণ করা, এই ডিমের মতো চ্যাপ্টারটা আসলে কী জন্য হয়েছে? এটা অনেকেই বলবে যে মাধ্যাকর্ষণ শক্তি, বাট এটা কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি না, এটা কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন। এটা হবে অবিরাম যে হচ্ছে আবর্তন। এটা পৃথিবীর অবিরাম যে ঘূর্ণন, এই ঘূর্ণনের কারণে আসলে তার এই আকৃতিটা এমন হয়ে গেছে। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে আপনার লুভদক, এবং আমাদের খুব কাছের নক্ষত্রের নাম হচ্ছে আপনার এই প্রক্সিমা সেন্টারাই। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ, এবং সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, শনি গ্রহের সবচেয়ে বেশি আপনার যে উপগ্রহ সেটা আছে, আর পৃথিবী তো আমরা 3 নম্বর গ্রহ, অর্থাৎ সৌরজগৎ সূর্যের দূরত্বের দিক দিয়ে আমরা হচ্ছে 3 নম্বর গ্রহ। এবং যদি আমরা বৃহত্তর দিক দিয়ে বলি তাহলে 1 নম্বরে আছে বৃহস্পতি, তারপরে শনি, ইউরেনাস, নেপচুন, দেন পৃথিবী, অর্থাৎ পৃথিবী আছে 5 নম্বরে। আপনার আয়তনের দিক দিয়ে আছে 5 নম্বরে, এবং সূর্যের সাথে আসলে কম্পেয়ার করে দূরত্বর দিক দিয়ে আমরা আছি হচ্ছে 3 নম্বরে, বুধ, শুক্র, তারপরে হচ্ছে আমাদের পৃথিবী, দেন 4 নম্বর আছে মঙ্গল। ব্যারোমিটার আবিষ্কার কে করে? ব্যারোমিটার হচ্ছে বায়ুচাপের মাপার যে যন্ত্র, তাকে ব্যারোমিটার বলা হয়। এটা আবিষ্কার করছে হচ্ছে টরেসেলি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক আমরা সবাই জানি, এটা হচ্ছে আপনার অ্যাম্পেয়ার। জুল হচ্ছে আপনার কাজ বা শক্তির যে একক, সেটা হচ্ছে জুল। ভোল্ট হচ্ছে আপনার বিভব পার্থক্যের একক, আর ওয়াট হচ্ছে আপনার ক্ষমতার একক। ঠিক আছে, তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওকে, এরপরে চলে যায় পরবর্তী কোশ্চেনে। ক্যান্সার রোগের কারণ কি? ক্যান্সার রোগ কেন হয়? ক্যান্সার রোগ হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি যদি হয় তাহলে সেখানে আসলে ক্যান্সার রোগ হয়। কোষের অস্বাভাবিক বৃদ্ধি, অর্থাৎ আমরা জানি যে আমাদের কোষ কিন্তু কন্টিনিউ ভাঙে, সেল কিন্তু কন্টিনিউ আসলে বিভাজন হয়, কোষ বিভাজন যেটাকে বলে। ঠিক আছে, আমাদের মানবদেহ হচ্ছে আপনার মাইটোসিস প্রক্রিয়া, মাইটোসিস মিওসিস, তিনটা আমরা জানি। তো মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে আমাদের মানবদের মধ্যে যে কোষগুলো ভাঙে, এই কোষগুলো ভাঙার সময় যদি আসলে অনেক বেশি পরিমাণে এটা বৃদ্ধি হয়ে যায় বা বেড়ে যায়, তখনই সেখানে ক্যান্সারের তৈরির একটা সম্ভাবনা থাকে বা ক্যান্সার তৈরি হয়। ঠিক আছে, এবং এটার হচ্ছে আপনারা জানবেন যে এই অস্বাভাবিক কোষ বৃদ্ধি রোধে কিন্তু একটা প্রযুক্তিগত চিকিৎসা আছে, সেটাকে বলা হয় হচ্ছে আপনার এটা কি, আমি নামটা ভুলে গেলাম, তরল নাইট্রোজেন দেয় আর কি। ওখানে তরল নাইট্রোজেন দিয়ে অস্বাভাবিক কোষের যে বৃদ্ধি, এটাকে আসলে তারা কী করে আপনার হচ্ছে ওখানে ওই অস্বাভাবিক বৃদ্ধিটা তারা বন্ধ করে দেয়। ঠিক আছে, কোনটি একবীজপত্রী উদ্ভিদ? একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে এখানে ধান, আর আম, জাম, কাঁঠাল যে সব দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরপর সেই স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত পড়ে? 15 পাউন্ড। স্বাভাবিক অবস্থায় একটা মানুষের উপরে 15 পাউন্ড বায়ুর চাপ পড়ে। এবং আমরা জানি যে আপনার সমুদ্রপৃষ্ঠে বা বায়ুর যে স্বাভাবিক চাপ কত পারদ মিলিমিটার, এটা কিন্তু আসে। তো বায়ুর চাপ, স্বাভাবিক যে বায়ুর চাপ হচ্ছে আপনার 76 সেন্টিমিটার পারদ মিলিমিটার। তো এটা মনে রাখতে হবে। ওকে, তো মোটামুটি শেষ আমাদের থিওরিটিক্যাল বিষয়গুলো। আমরা এখন চলে যাবো বোর্ডে। তো আমরা চলে আসলাম গণিত অংশে। এখন আমরা আসলে দেখব যে এই অংশে আমাদের অলরেডি একটা কোশ্চেন আমরা আপনাদেরকে সলিউশন করে দিয়েছি একটু আগে, যে সামুদ্রিকের ক্ষেত্রফল যেটা, সেটা আসলে যে সূত্রটা সেটা হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তো আমরা পরবর্তী যে কোশ্চেন সেটা চলে যাচ্ছি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত? দেখুন, এটা একটা বৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে আপনার ব্যাসার্ধ এবং স্পর্শ কিন্তু আসে। তো ধরুন এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্ত হলে কি বলছে এখানে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আচ্ছা, আমরা একটা স্পর্শক আঁকি। তো ধরুন এটা স্পর্শক হচ্ছে এই যে এটা বৃত্ত, স্পর্শকটা চলে গেল, তো এটা হচ্ছে একটা স্পর্শক। এখন এই স্পর্শ বিন্দু একটা বিন্দুতে গেছে অবশ্যই এই বৃত্তের উপর দিয়ে। তো এই বৃত্তের অবশ্যই একটা ব্যাসার্ধ আছে। তো বলতেছে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। তো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কোনটা? এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো দেখুন, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং হচ্ছে আপনার এই যে স্পর্শকের যে অন্তর্বর্তী কোণ, এটা বলুন বা এই পাশে বলুন, এটা কিন্তু কত হয়? 90 ডিগ্রি। ওকে, তো এটা উত্তর হবে হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট মিনস এটা হবে হচ্ছে এক সমকোণ। আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের একটি গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের
1/8 অংশ লাভ হলো, তাহলে গরুটির ক্রয় মূল্য কত? তাহলে গরুটির এখানে বলতেছে যে একটি গরুর 450 টাকা বিক্রয় করার মূল্য দেওয়া আছে কত? 450। তার মানে হচ্ছে এখানে আমি যদি লিখি হচ্ছে বিক্রয় মূল্য কি দেওয়া আছে? 450। আর ক্রয় মূল্য কত? বলতেছে যে 450 টাকায় বিক্রয় করায়, তার ক্রয় মূল্যের 1/8 অংশ হচ্ছে কি লাভ হলো। এখন আমি যদি ধরি ক্রয় মূল্য ধরি x টাকা, তাহলে লাভ কত বলতেছে এখানে? লাভ বলতেছে যে ক্রয় মূল্যের 1/8 অংশ, তার মানে এটা আমার লাভ। এখন এটা যদি লাভ হয় এবং বিক্রয় মূল্য যদি এটা হয়, আমরা কি জানি যে আমাদের যে এই ক্রয় মূল্য থেকে, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য মাইনাস করে দিই, তাহলে আমার কিন্তু লাভের যে অংশ সেটা বের হয়। তাহলে আমি এখানে একটা সূত্র লিখতে পারি, লাভ সমান সমান কি আমার? লাভ সমান সমান হচ্ছে আমার বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত আমার এখানে? বিক্রয় মূল্য 450 টাকা। আর আমাকে এখানে ক্রয় মূল্যটা কিন্তু বের করতে হবে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্যটা আমাকে এখানে কি করতে হবে? বের করতে হবে। আর লাভ কত? এই যে লাভ হচ্ছে আমার ক্রয় মূল্যের 1/8%। আমি এখানে লিখতে পারি হচ্ছে x/8। তাহলে এখানে আমি ক্রয় মূল্য এখন এই পাশে নিয়ে আসি আর এটাও পাশে নিয়ে যাই, তাহলে কি হবে দেখুন? অতএব ক্রয় মূল্য সমান সমান হচ্ছে 450, আর এটা যদি পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হচ্ছে কত? x/8। আচ্ছা, আমরা কিন্তু এখানে ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম কত? ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম হচ্ছে এখানে x টাকা। তাহলে ক্রয় মূল্যের জায়গায় আমি x বসে দিতে পারি। ক্রয় মূল্য আমার x টাকা, আর এখানে হচ্ছে 450 বিয়োগ যেহেতু 8 আছে, এটাকে আমরা লসাগু করে দিব এখন। আচ্ছা, আমরা এক কাজ করি, সেটা হচ্ছে আমরা এটা এখানে রাখি। রাখার পরে আমরা এই x আর x এটা এক পাশ করে ফেলি, আর ওই সংখ্যাটা এক পাশ করে ফেলি। তাইলে হচ্ছে x প্লাস x/8 সমান হচ্ছে 450। ঠিক আছে? তো এটা যদি হয়, আমি এই পাশে নিয়ে আসি এটা। তাহলে এটাকে যদি আমি এখন লসাগু করি, তাহলে দেখুন কি হবে? লসাগু করলে হচ্ছে 8 হবে, এবং এখানে হচ্ছে 8x প্লাস x সমান হচ্ছে 450। তাহলে উপরে থাকতেছে কত? 9x/8 সমান 450, এবং এখানে হচ্ছে 9x সমান সমান 450 গুণন 8, এবং x সমান সমান কত? 450 গুণন 8/9। এখন এই 9 দিয়ে যদি এটাকে আমি কাটি, কত হচ্ছে? 5 9 45, এবং এখানে 50 থাকতেছে, এবং এটা যদি আমি গুণ করি 5 8 কত? 40, তাই না? তাহলে 5 যদি 40 হয় তাহলে 400 টাকা। তাহলে উত্তর হচ্ছে আমার কত? 400 টাকা। অর্থাৎ আমার এটা যে গরুটার ক্রয় মূল্য ছিল কত? 400 টাকা। ওকে, তো আমরা পরের যে কোশ্চেন আছে সেটাতে চলে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে, একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? আচ্ছা, এখানে বলতেছে 3টা নল দিয়ে হচ্ছে প্রথম নল কত ঘন্টায় পূর্ণ করে? প্রথম নল হচ্ছে আপনার 10 ঘন্টায় পূর্ণ করে, দ্বিতীয় নল পূর্ণ করে কত ঘন্টায়? 12 ঘন্টায়, এবং তৃতীয় নল হচ্ছে পূর্ণ করে আমাদের চৌবাচ্চাটা হচ্ছে 15 ঘন্টায়। তাহলে আমি ধরতে পারি প্রথম নলের ক্ষেত্রে হচ্ছে আপনার 10 ঘন্টায় পূর্ণ করতেছে সম্পূর্ণ অংশ। আমি ধরে নিলাম এখানে আমাদের চৌবাচ্চা সেটা হচ্ছে সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশটা কত? 1। এখানে আমি ধরি সম্পূর্ণ অংশ কত? 1। তাহলে এই 10 ঘন্টায় কিন্তু সে সম্পূর্ণ অংশটা পূরণ করতেছে। তাহলে 10 ঘন্টায় হচ্ছে আপনার পূরণ করে 1 অংশ, রাইট? তাহলে 1 ঘন্টায় কত পূরণ করবে? 1 ঘন্টায় কিন্তু সে এই এত অংশ পূরণ করবে। সিমিলারলি আমি যদি বলি, দেখুন এখানে হচ্ছে এই প্রথমটা আমাকে 1 ঘন্টায় পূরণ করতেছে কত অংশ? এই 1/10 অংশ। সিমিলারলি যদি বলি দ্বিতীয়টা পূরণ করবে কত অংশ? দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে 12 ঘন্টা দেওয়া আছে, তার মানে হচ্ছে 1/12। তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে আপনার 15 ঘন্টা দেওয়া আছে, তাহলে দ্বিতীয়টা হচ্ছে 1/15। অর্থাৎ এইগুলো কিন্তু 1 ঘন্টায় এত অংশ, দ্বিতীয়টা 1 ঘন্টায় এত অংশ, তৃতীয়টা 1 ঘন্টায় এত অংশ। এখন তাহলে আমি টোটাল হিসাব করি যে 1 ঘন্টায় আমার আসলে কতটুকু লাভ হয় টোটাল। তাহলে টোটাল হচ্ছে 1 ঘন্টায় হচ্ছে আমার, আমি যদি এটা যোগ করে দিই, তাহলে আমার হচ্ছে টোটালটা কি বেড়ে যাবে না? এখানে হচ্ছে আমার লসাগু হবে 60, এখানে 6, এখানে হচ্ছে আপনার 5 12 60, এবং 4 15 60। এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো হচ্ছে 11 আর 4 কত? 15, তার মানে হচ্ছে আমার 1/60।
সরি 1/4 হচ্ছে আপনার 4×5 = 4। এই 1/4 অংশ হচ্ছে যখন আমি 3টা নল একসাথে খুলে দিব 1 ঘন্টায় পূরণ করতেছে আমার 1/4 অংশ, 3টা মিলে। ঠিক আছে, সো 3টা মিলে যদি 1 ঘন্টায় আমার 1/4 অংশ পূরণ করে, তাহলে দেখুন আমি কি লিখতে পারি যে আমার হচ্ছে এই 1/4 অংশ পূরণ করে কত, 1 ঘন্টায় 3টা মিলে। তাহলে 1 অংশ সম্পূর্ণ ছিল, সম্পূর্ণ অংশ আমি 1 ধরে নিয়েছিলাম। তাহলে এই 1 অংশ পূরণ করতেছে আমার কত ঘন্টায়, 1 অংশ পূরণ করতেছে হচ্ছে 1/4, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি সমান সমান দিয়ে যে 1 গুণন হচ্ছে 4/1, দ্যাট মিনস উত্তর 4 ঘন্টা। ঠিক আছে, এর আনসার হবে 4 ঘন্টা। পরেরটাতে চলে যাই। পরেরটা হচ্ছে 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে। 30 জন লোক একটা কাজ কি করতে পারে, 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 15 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে? একটা কাজ হচ্ছে 30 জন লোক করতেছে কত দিনে, 24 দিনে। আচ্ছা, কাজ আরম্ভের হচ্ছে আমার 12 দিন পর 15 জন লোক চলে গেছে। তাহলে 12 দিন পর 15 জন লোক যদি চলে যায়, 12 দিন শেষ ধরুন, তাহলে আমার হচ্ছে 30 জন লোক করতে পারে 24 দিনে, রাইট? এখন আমি যদি বলি 12 দিন এখান থেকে চলে গেছে, তাহলে 12 মাইনাস করে দিতে হবে। এই 12 দিনে কাজটা শেষ করতে পারবে কিন্তু 30 জনের লাগবে। 12 দিনে কাজটা শেষ করতে 30 জনের লাগবে। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে পারি যে 30 দিনে শেষ করবে 12, আচ্ছা সরি, এটা আমার দিন চাইছে, যেহেতু এটা বলছে যে আপনার কত দিনে অবশিষ্ট কাজ হচ্ছে সমাধান করবে। তাহলে এখানে 30 দিন ধরে 30 জন ছিল, 30 জনের কাজ কিন্তু 12 দিনের আছে, অর্থাৎ 30 জন একটা কাজ 24 দিনে শেষ করতে পারে। এখন 12 দিন পরে 15 জন চলে গেছে, বাকি আছে কত আমাদের, 15 জন। তো বাকি যদি 15, তাহলে আমি এখানে লিখতে পারি যে 30 জন হচ্ছে শেষ করবে এই কাজটা 12 জনের, অর্থাৎ 30 দিনে 30 জন লোক যদি আমি লাগাই রাখি, তাহলে ওরা 12 দিনে শেষ করে দিতে পারবে। এখন একজন লোক যদি এখানে থাকে তাহলে বেশি, এত জনে। এখন আমার হাতে আছে কত লোক, চলে গেছে 15 জন। 15 জন লোক যদি 30 জনকে চলে যায়, হাতে আছে 15, তাহলে 15 জন এখন কয়দিন লাগবে, 15 জনের লাগবে হচ্ছে আমার হচ্ছে আপনার এই যে 12 গুণন 30/15, 15 দুগুণা 30, অর্থাৎ 12 দুগুণা এটা 24 উত্তর হবে। সো 24 দিনে। ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের পরবর্তী যে কোশ্চেন সেটাতে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে আমাদের রহিম ও করিমের নম্বরের অনুপাত 3:4 এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত 6:7 হলে রহিম ও মোহনের অনুপাত কত? এখানে কি বলছে, রহিম এবং করিম হচ্ছে 3:7, অর্থাৎ আমি যদি ধরি রহিম আর হচ্ছে কি করিম, রহিম এবং করিমের অনুপাত কত? রহিম এবং করিমের অনুপাত হচ্ছে আপনার 3:4। এরপরে কি আছে, এরপর আছে হচ্ছে আপনার রহিম এবং মোহনের অনুপাত। ঠিক আছে, রহিম এবং সরি, এখানে প্রথমটা আছে হচ্ছে আপনার করিম এবং রহিম, এটা আমার একটা ভুল হয়ে গেছে। প্রথমে আছে কি করিম ইস্টু রহিম, পরেরটা হচ্ছে রহিম ইস্টু মোহন। রহিম ইস্টু মোহন যদি হয় তাদের হচ্ছে কত, 6:7। দেখুন এখানে কমন কোনটা, কমন কিন্তু রহিম। রহিমের এখানে আছে 4, তাহলে আমাদের এই 4 যেটাকে গুণ করে দিতে হবে। আবার রহিমের এখানে আছে 6 যেটাকে গুণ করে দিব। তাহলে আমি একবারে পেয়ে যাব হচ্ছে আপনার করিম ইস্টু রহিম ইস্টু মোহন। কি কি পাবো, এটাকে যদি আমি 6 দ্বারা গুণ করে দিই, তাহলে এখানে 6 কত, 3 6 18 ইস্টু 4 6 24। আর এটাকে যদি আমি 4 দ্বারা গুণ করে দিই, 4 6 24 থাকলো। এবার এটা কিন্তু আমার এই একই ব্যক্তি, তাহলে 4 যার এখানে 6 তার এই রহিমেরই কিন্তু, সো রহিমের 24 থাকবে। আর এই 4 দিয়ে 7 কে গুণ করলে কত আসবে আমার, 4 7 28। দ্যাট মিনস এটা কিন্তু আমি আবার ভাঙতে পারি, এখানে হচ্ছে 2 দিয়ে যদি ভাঙতে দিই তাহলে হচ্ছে 9:12 আপনার 28 কত আপনার 14, রাইট? এবার দেখুন আমার হচ্ছে প্রশ্ন চেয়েছে যে করিম এবং মোহনের নম্বরের অনুপাত কত। করিম এবং মোহন, এই যে আমার করিম এটা, মোহন এটা, অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর। এই যে 1 নম্বর হচ্ছে 9 আর 3 নম্বর কত, 14, অর্থাৎ এটাই উত্তর 9:14 হবে আমার হচ্ছে আপনার আনসার। আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এখন আমি যদি ধরি বর্তমানে, এটা হচ্ছে বর্তমান, হ্যাঁ, বর্তমানে পিতার বয়স আমি ধরলাম হচ্ছে x বছর,
আর পুত্র ধরলাম হচ্ছে, আমি কিন্তু শর্টকাটে জাস্ট আপনাদের নিয়মগুলো একটু দেখাই যাচ্ছি, হ্যাঁ, ডিটেইল আসলে এগুলো আরও বোঝানো যাইতো, বাট সময় সংক্ষেপ, তারপরে হচ্ছে শর্টকাটে বোঝানোর জন্য আমি জাস্ট একটু দ্রুত যাচ্ছি। যদি আপনাদের সমস্যা থাকে আপনারা কমেন্ট করে দিতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করার। আচ্ছা, তাহলে আমি বর্তমানে পিতার ধরলাম এক্স, পুত্র ধরলাম ওয়াই। তাহলে এখানে কি বলছে, বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 74 বছর। তাহলে আমি প্রশ্ন মধ্যে কি পাচ্ছি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান কত, 74 বছর। তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। এখন 10 বছর পূর্বে যদি যাই, 10 বছর পূর্বে যদি যাই, তাহলে এটা থেকে 10 বছর পূর্বে পিতার বয়স কত ছিল, 10 বছর পূর্বে পিতার বয়স অবশ্যই এটা ছিল। আচ্ছা, 10 বছর পরে পুত্রের বয়স কত ছিল, 10 বছর পূর্বে পুত্রের বয়স অবশ্যই এটা ছিল। অর্থাৎ এখন যদি পিতার বয়স এক্স হয়, 10 বছর পূর্বে এটা মাইনাস 10 বছর আগে যেতে হবে। এখন যদি পুত্রের বয়স ওয়াই হয়, তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত এটা। তাহলে এখানে বলতেছে যে তাদের পূর্বে অনুপাত ছিল কত, 7:2। আচ্ছা, এইটা আর এটার অনুপাত, তার মানে অনুপাত মানে আমরা জানি কি ভাগ, অনুপাত ছিল কত, 7:2। এখন আমরা এটা কি করব, এটা জাস্ট আর গুণ করে দেবো, 2 দিয়ে এক্সকে গুণ করবো, 2x এবং 20, 7 দিয়ে এটাকে করলে হচ্ছে 7y আপনার মাইনাস 7×10=70। আচ্ছা, এখন আমরা 2x আর 7y পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, 2x মাইনাস 7y সমান, এটা যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে এখানে আমার থাকবে কি আপনার এই 20 সে পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে -50 থাকতেছে। ঠিক আছে, এখন দেখুন আমরা এটা একটা সমীকরণ ধরতে পারি, এটা একটা সমীকরণ ধরতে পারি। এই দুইটা সমীকরণ আমরা এখন কি করবো, এখান থেকে এটা জাস্ট আমরা সমাধান করে ফেলবো। কীভাবে সমাধান করবো, এখান থেকে আমরা x এর মান বের করবো, অর্থাৎ এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই আগে, দেখুন এখানে 2y আছে যেহেতু, এটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিতে পারি। তো এক নাম্বারকে আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে কি আসবে আমাদের, 2x প্লাস 2y সমান সমান হচ্ছে আমার কত, 4 দুগুণা 8, 7 দুগুণা 14, রাইট। আচ্ছা, এরপরে দেখুন এখানে 10 বছর পরে, মানে প্রশ্ন কিন্তু চাইছে 10 বছর পরে তাদের বয়স কত হবে, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত। আমরা এখন যেটা বের করবো এক্স ওয়াই মান, এটা কিন্তু বর্তমানে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 2 দ্বারা গুণ করলাম এবং এটা আমরা এখানে বসাই দিই জাস্ট কত, 2y। ওকে, 2yটা আমি 2y নিচে বসাই, আর হচ্ছে -7yটা আমি এখানে নিয়ে আসি, -7y প্লাস এখানে হচ্ছে আমার কত ছিল, -50। এটা আমি বিয়োগ করে দিই, এখানে তাহলে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। এখন দেখুন এখানে 7 আর এখানে কি করলাম আমি, 2y হচ্ছে এখানে, আর এটা হচ্ছে 7, সরি এটা তো 2x হবে, 2x। তাহলে 2x যদি হয় তাহলে এটা আমি এখানে ঠিকই বসাতে পারি, এখানে 2x মাইনাস 7y সমান সমান হচ্ছে -50। এখন আমি এটাকে কি করি, মাইনাস করে দিই, মাইনাস করে দিলে এটা প্লাস প্লাস, এটা প্লাস, তাহলে এটা কাটা। তারপরে হচ্ছে এখানে আমার 7 আর 2 কত হচ্ছে 9y, আর এটা যোগ করলে কত হচ্ছে আমার আপনার হচ্ছে 150 আর হচ্ছে 48, তাই না, হচ্ছে আমার 198। আচ্ছা, 198, দেখুন এখানে y সমান সমান হচ্ছে 198 বাই হচ্ছে কত, 9 এটাকে কাটলে 9 দুগুণা 18 থাকে 1, এই যে 9 দুগুণা 18, 22, অর্থাৎ y সমান সমান 22 বছর। এখানে y সমান 22 বছর মানে হচ্ছে পিতার বর্তমান বয়স। এখন এই y এর মানটা আমরা 1 নম্বরে বসাই দিই, y এর মানটা যদি 1 নম্বরে বসাই দিই তাহলে আমার এখানে কি আসে দেখুন, 1 নম্বর থেকে আমরা কি পাই, y এর মানটা যদি 1 নম্বরে বসাই দিই হচ্ছে 22 সমান সমান হচ্ছে 74। তাহলে x সমান সমান এখানে 22 যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত থাকে, 52 বছর। তাহলে পিতার বয়স কিন্তু 52 বছর বর্তমানে, আর পুত্রের বয়স বর্তমানে y সমান সমান কত, 22 বছর। তাহলে এদের আমি যদি এখন পিতা পুত্রের আমি যদি আমাকে কি বের করতে বলছে যে 10 বছর পরে তাদের বয়স অনুপাত কত, 10 বছর পরে গিয়ে তাদের বয়স পিতা এবং পুত্রের, অর্থাৎ 10 বছর পরে গিয়ে কি অবস্থা হবে এটা আমরা দেখি। বর্তমানে কিন্তু আমরা পাইলাম 22 এবং 52, ঠিক আছে। তাহলে 10 বছর পরে কি অবস্থা হবে দেখুন, অর্থাৎ 10 বছর পরে, 10 বছর পরে হচ্ছে আমাদের এই পিতা পুত্রের বয়সের অনুপাত চাইছে। তাহলে 10 বছর পরে পিতার বয়স এবং পুত্রের বয়স, অর্থাৎ x প্লাস 10 এবং y প্লাস 10 সমান সমান কি হবে, x এর সাথে 10 যোগ করলে কত হবে 62, আর y এর সাথে 10 যোগ করলে কত হবে 32। এটাকে যদি আমি 2 দ্বারা কেটে দিই তাহলে কি হবে, এখানে 2 দ্বারা কাটলে হবে হচ্ছে 31, আর এখানে হবে হচ্ছে আপনার 16, তার মানে হচ্ছে 31/16। এটা 31:16 হবে উত্তর, ঠিক আছে। শেষ। এটা একটু আসলে বড় ছিল যদিও, বাট আপনারা এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে দেখবেন যে এটা 2 মিনিটের বেশি লাগবে না, 2 মিনিট লাগবে না, 1 থেকে 1.5 মিনিট লাগবে সর্বোচ্চ আপনার মুখে মুখে করতে।
আচ্ছা, এরপর আমরা চলে যাবো হচ্ছে 47 নাম্বার কোশ্চেনে। 47 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, দেখুন 10 বছর আগে কয়ের বয়স ক্ষয়ের বয়সের অর্ধেক যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয়, তাহলে তবে তাদের বর্তমান মোট বয়স কত? আচ্ছা, আমরা এখন তাদের বর্তমান বয়স আমি ধরি বর্তমান বয়স কয় এবং খ বলছে 3:4, আমি কয়ের ধরলাম হচ্ছে 3x এবং ক্ষয়ের ধরলাম হচ্ছে 4x। ওকে, 10 বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধেক, তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি? প্রশ্ন মতে হচ্ছে 10 বছর আগে চলে যাই, তাহলে ক থেকে 10 বছর বিয়োগ দাও, এটা 10 বছর আগে ওর বয়স। আর ক্ষয়ের বয়স 10 বছর আগে কত ছিল? আচ্ছা সরি, এখানে হচ্ছে আমি ক বলতে 3x, তাই না? তাহলে 3x থেকে 10 বছর বিয়োগ দিলে আমার হচ্ছে 10 বছর আগে কয়ের বয়স ছিল। এবং খ বলতে হচ্ছে 4x থেকে যদি আমি 10 বিয়োগ দিই তাহলে হচ্ছে 10 বছর আগে ক্ষয়ের বয়স ছিল। এখন বলছে 10 বছর আগে কয়ের বয়স ক্ষয়ের বয়সের অর্ধেক ছিল। কয়ের বয়স ক্ষয়ের বয়সের কি অর্ধেক ছিল, অর্থাৎ ওর যা বয়স তার অর্ধেক বয়স ছিল কি আপনার এই কয়ের বয়স, অর্থাৎ এই যদি কয়ের বয়স আমি অর্ধেক দিয়ে দিলাম, ঠিক আছে? অর্থাৎ সরি, এটা হাফ টাইম হয়ে যাবে আমার। এখানে হচ্ছে 10 বছর আগে কয়ের বয়স ক্ষয়ের বয়সের অর্ধেক ছিল। ক্ষয়ের বয়স এটা না, এই বয়সের অর্ধেক যা ছিল সেটা হচ্ছে আমার এটা। তাহলে এই দুই পাশে আমি গুণ করে দিব, কত হবে? 3 × 6x মাইনাস হচ্ছে 20 সমান 4x মাইনাস হচ্ছে 10। এখন দেখুন এখানে যদি আমি এক্সট্রা হচ্ছে 6x এর পাশে 4x করে দিই, তাহলে হচ্ছে আমার এখানে 2x আর এই পাশে হচ্ছে -10 + 10 অর্থাৎ x, অর্থাৎ x সমান হচ্ছে 5। x সমান যদি 5 হয়, তাহলে বর্তমানে তাদের মোট বয়স আছে, অর্থাৎ x মানে কোনটা? এই যে আমি এখন মানটা বসাই দিই, x এর মানটা বসাই দিলে কত? 15, আর এখানে x এর মানটা বসাই দিলে 4×5 = 20। বর্তমানে তাদের মোট বয়স কত? 35। ঠিক আছে, এটা হচ্ছে 35 হবে উত্তর। ওকে, এরপর আসি, এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করলেন। 12 দিনের আয় কত? 12 দিনের হচ্ছে 504 টাকা টোটাল আয় করছে সে 12 দিনে। এরপর প্রথম 4 দিনের গড় আয় হচ্ছে 40 টাকা। তার 12 দিনের আয় কত? 12 দিনের আয় হচ্ছে 504 টাকা। আর প্রথম 4 দিনের আপনার গড় আয়, প্রথম 4 দিনের হচ্ছে কি গড় আয় হচ্ছে কত? প্রথম 4 দিনের গড় আয় হচ্ছে 40 টাকা। তাহলে আমি লিখতে পারি প্রথম 4 দিনের মোট আয় কত? প্রথম 4 দিনের মোট আয় হচ্ছে তার 4 হচ্ছে 160 টাকা। প্রথম 4 দিনে সে 160 টাকা হচ্ছে আয় করছে। বাকি দিনগুলোর গড় আয় কত? আচ্ছা, তাহলে প্রথম 4 দিনে টোটাল সে আয় করছে 160 টাকা। তাহলে আমি এখন কি করব? এই 560 থেকে যদি আমি 160 বিয়োগ দিয়ে দিই, তাহলে কত থাকে এখানে? এই টাকাটা থাকে না? এটা কিন্তু আমার বাকি কয় দিনের? 6 দিনের টোটাল আয়। 6 দিনের টোটাল আয় হচ্ছে আমার 340 টাকা। তাহলে 6 দিনের টোটাল আয় যদি এত হয়, তাহলে গড় আয় কত হবে? গড় আয় 6 দিয়ে এটাকে ভাগ করে দিব, অর্থাৎ আমি 344 কে কি করব? 6 দিয়ে ভাগ করে দেব। আমি শর্টকাটে বোঝাচ্ছি আপনাদের, এমসিকিউ দ্বারা আপনারা রিটেন লিখতে হবে না, জাস্ট এভাবে করে মনে রাখবেন। 6 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে এখানে কি হবে? 5 6 344 এখানে। আচ্ছা, এটা 4 40। ওকে, দেখুন 5 6 হচ্ছে 30, এখানে ক্ষেত্রে 4 5 6 30, 4 4 দিয়ে 40, তাহলে তো এটা হচ্ছে হলো না। এটা হচ্ছে 12 দিনে হচ্ছে 504 টাকা হচ্ছে তার টোটাল আয়, এবং প্রথম 4 দিনের হচ্ছে গড় আয় হচ্ছে আপনার 40 টাকা। তাহলে হচ্ছে আমার 160 টাকা। 160 টাকা। এরপরে হচ্ছে কত টাকা হবে এটা বলছে, ঠিক আছে? বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে? বাকি দিনগুলো আমার কত? সরি, এখানে 6 দিন তো না, বাকি দিন 12 দিনের 4 দিন যদি চলে যায়, তাহলে আমার 8 দিনের টাকা হচ্ছে এটা, ঠিক আছে? 8 দিনের টাকা হচ্ছে এটা। তাহলে 8 দিয়ে ভাগ দেবো, এখানে 8 দিয়ে ভাগ দিলে কত হবে? 4 8 32, 2 থাকে এখানে, 2 দিলে 43 টাকা আসবে উত্তর, ঠিক আছে? এখানে 43 টাকা হবে আমার নেট আনসার। এরপরে আমরা আসি, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, একটি আয়তাকার দৈর্ঘ্যের 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? আমি ধরে নিলাম, এখন ধরি আমার হচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ কত? প্রস্থ হচ্ছে y। তাহলে আপনার এখানে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে xy, আয়তাকার হচ্ছে আমাদের যে দৈর্ঘ্য প্রস্থ। এখন পরবর্তী যে কাজটা করছে ওরা এখানে মেকানিজম করছে হচ্ছে দৈর্ঘ্য 20% কি বৃদ্ধি করছে, দৈর্ঘ্যটা 20% বৃদ্ধি করছে পরবর্তীতে, ঠিক আছে? এটা হচ্ছে কি পরবর্তীতে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করছে, মানে কি x প্লাস x এর 20%, তাই না? x প্লাস x এর
20%। দৈর্ঘ্যটা কি আসতেছে পরবর্তীতে আমার, এটা হচ্ছে দৈর্ঘ্য এক্স প্লাস এক্সের 20% মানে কি এক্স প্লাস এখানে আপনার 20% মানে হচ্ছে আপনার 20x/100, তার মানে আমি এখানে দিতে পারি এক্স প্লাস হচ্ছে x/5। এটাকে যদি আমি হচ্ছে আপনার ধরেন এখন এটা লসাগু করে দিই, তাহলে এখানে কি থাকবে, এখানে 5x প্লাস এক্স অর্থাৎ 6x/5। দৈর্ঘ্যটা হইলো আমার 20% বৃদ্ধির পরে এটা। তাহলে প্রস্থটা কি হবে, প্রস্থ কি করছে 10% হচ্ছে আমার হ্রাস করছে, এখান থেকে 10% হ্রাস হচ্ছে, তার মানে y মাইনাস y এর 10%। 10% মানে আমরা জানি যে হচ্ছে আপনার এখানে দিতে পারি, দেখেন 10y বাই হচ্ছে 100 সমান সমান এখানে y মাইনাস এইখানে কি y বাই 10। এখন আমি যেখানে করি তাহলে 10y মাইনাস y হচ্ছে কত 9y/10। এটা কিন্তু 10% বৃদ্ধির পরে, এটা হচ্ছে 10% হ্রাসের পরে। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, এই বৃদ্ধি এবং হ্রাস করার পরে ক্ষেত্রফলটা কি হবে, দুটো আমি গুণ করে যদি দিই তাহলে এটা আসবে হচ্ছে আপনার দেখুন 6 গুণ করলে 6 হচ্ছে 54xy এবং নিচে হচ্ছে 50। এটা হচ্ছে আমার বর্তমান ক্ষেত্রফল। আগের ক্ষেত্রফল ছিল এটা, বর্তমান ক্ষেত্রফল এটা। তাহলে আমার ক্ষেত্রফল কি হয়েছে, ক্ষেত্রফল হচ্ছে বৃদ্ধি হয়েছে। তাহলে বৃদ্ধি কতটুকু হয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি যদি বলি তাহলে হচ্ছে আমার এই যে 54xy মাইনাস 50 থেকে আমি xy বাদ দিয়ে দিব, তাহলে হচ্ছে এখানে যদি আমি লসাগু করি, লসাগু করলে এখানে 54xy মাইনাস 50xy, তার মানে কি 4xy। এতটুকু হচ্ছে আমার বৃদ্ধি হয়েছে। এখন আমি আসবো হচ্ছে ঐকিক নিয়মে। কিভাবে ঐকিক নিয়মে আসবো, এতটুকু বৃদ্ধি হয়েছে, আগের যে xy ছিল এই xy তে বৃদ্ধি হয় এত, অর্থাৎ xy তে বৃদ্ধি হয়েছে হচ্ছে আপনার 4xy/50। একে বৃদ্ধি হয় কত, একে বৃদ্ধি হয় xy এটা নিচে চলে আসবে, এবং 100 তে বৃদ্ধি হয় কত, তাহলে এর সাথে 100 গুণ যাবে। তার মানে আমি যদি এখন এটাকে ভাঙি 4xy/50 গুণন হচ্ছে আপনার এটা নিচে মনে হয় এটা একার সাথে গুণ করে 100 যাবে, নিচে y আসবে গুণন 100। xy কাটা, এখানে এই 50 দিয়ে আপনি 100 কে 2 বার যাবে, 4 2 8, এখানে 8% হবে হচ্ছে আমার বৃদ্ধি, অর্থাৎ এটার উত্তরটা হচ্ছে 8%। ঠিক আছে, এরপরে আসি পরেরটা হলো 7 10 16 28 52। 7 10 16 28 52 ধারার পরবর্তী সংখ্যা কত। দেখুন ধারাগুলো আসলে আপনার এভাবে সূত্র না জেনেও আপনি এটা করতে পারবেন খুব ইজিলি, শুধুমাত্র একটু টেকনিক যদি কাটান। আমি টেকনিকটা এখানে দেখাই দিই। এর পরবর্তী সংখ্যা কত, 7 থেকে 10 এর মাঝখানে কত 3, 10 থেকে 6 এর মাঝখানে 6, এরপরে কত গেছে 16 থেকে আপনার যে 28 এটা হচ্ছে কত 12, এরপর দেখুন এটা গেছে হচ্ছে আপনার 24। ঠিক আছে, 4 8 12 2 হাতে আমার 1, এই যে 2 2 4 1 5, এই 3 এর ডাবল 6, 3 দুগুণা 6 6 দুগুণা 12 12 দুগুণা 24, তাহলে 24 দুগুণা কত, এখানে এখন 8 চলে যাবে। তাহলে এই দুটো গুণ করে দেন, এই 2 আর 4 গুণ করে দিলে কত, সরি যোগ করে দেন, 2 আর 4 যোগ করে দিলে 10 এর 0, অর্থাৎ 2 আর 8, আমি এখানে বাংলা ইংলিশ মিশাই ফেলছি না, এটা 48। 2 আর 8 আর 2 10 এর 0, হাতে আমার 1 1 আছে 5 5 5 কত 10, এই 100 পরবর্তী সংখ্যা আসবে এখানে 100। শেষ। ওকে, এবার আসে আমাদের লাস্ট যে কোশ্চেনটা, লাস্ট যে ম্যাথ সেটা হচ্ছে এরকম ছিল 004 এর হোল স্কয়ার সমান কত। দেখুন এটা হচ্ছে 0.004 গুণন 0.004, মানে এটা দুইবার গুণ। তো দুইবার গুণ করার ক্ষেত্রে আমরা দশমিকের গুণের ক্ষেত্রে আমরা দেখবো যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, এই টোটাল সংখ্যাটাই আমার হবে, অর্থাৎ এখানে 3টা এখানে 3টা, টোটাল সংখ্যা হবে কত 6টা। 6টা টোটাল সংখ্যা হবে দশমিকের পরে, মানে যে আমি রেজাল্টটা বের করবো সেই রেজাল্টে। এখন এই রেজাল্টে 6টা সংখ্যা হবে, বাট এদিকে আবার 4 আর 4 গুণ করে দিতে হবে 16, তার মানে 16 দিলাম। তো 6টার 2টা সংখ্যা শেষ, বাকি থাকে কয়টা 4টা, এই 4টা আমি শূন্য বসাই দেবো, আর এখানে 0.0 বসাই দেবো, শেষ। 4টা শূন্য আর এই যে 2টা 16, অর্থাৎ 4টা শূন্য দিয়ে আপনার 16 হবে হচ্ছে উত্তর। তো এই ছিল মোটামুটি আমাদের ম্যাথ অংশ। আশা করি আপনারা এই ক্লাসটা এনজয় করেছেন। যদি কোথাও কোনো আসলে বুঝতে সমস্যা হয় বা আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পাশাপাশি সেটা কমেন্ট করে বা আমাকে হচ্ছে পার্সোনালি নক দিয়ে আপনারা সেটা আমাকে সলিউশন করে দিতে পারেন বা আমার ভুলটা ধরে দিতে পারেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আমার কোনো হেল্প দরকার হয় আপনাদের, অবশ্যই আমাকে নক করতে পারেন ডিসক্রিপশনের বক্স থেকে। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, এবং আগামী যে ভিডিওগুলো আসবে সেটা আসলে এটা আজকে আমরা ড্যাফোডিলটা দেখলাম, পরবর্তী যে অন্য যে সেট আছে সেই সেট নিয়ে আমি আবার আসার চেষ্টা করবো, এবং সেটা হবে আপনাদের ইন্টারেস্টের উপরে। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।